শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, সুন্দর স্বপ্ন নিয়ে বাঁচি সবাই, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। আছি আমি আনিসুল ইসলাম, আমার তরফ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। সাকি, শুভ সকাল। শুভ সকাল আনিস, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। চমৎকার বলছিলে যে সুন্দরের স্বপ্ন নিয়ে বাঁচি, এবং আমরা রাঙার সকালে যখন বসি আমরা সবসময় চেষ্টা করি সুন্দরের বার্তা পৌঁছে দিতে আমাদের নিজেদের মধ্যে এবং প্রত্যেক সবার মধ্যে, দর্শকদের কাছে, তাই না? এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা সকাল অনেক সুন্দর হয়ে ওঠে, কারণ চমৎকার সব অতিথিদেরকে পাই। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই, ভীষণ সৌভাগ্যবান। একদমই। আমি তো সবসময় এটা মনে করি যে আমি রাঙা সকালে বসতে পারছি এবং বিশেষ বিশেষ মানুষদের সান্নিধ্য পাচ্ছি। চলো জানাই কি আছে। চলো প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি লেখক, প্রশিক্ষক ও সংগঠক নাজমুল হুদা। শুভ সকাল স্যার। শুভ সকাল, শুভ হোক সবসময়। অনেক ধন্যবাদ স্যার। শুরুতে অনেক কৃতজ্ঞতা জানাই, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন স্যার। আমরা একেবারে শৈশব থেকে শুরু করতে চাই, তারপর আপনার বেড়ে ওঠা, আপনার ক্যারিয়ার, আপনার বর্তমান সময়ের ব্যস্ততা সবকিছু নিয়েই আজকে আমরা জানবো। তার আগে জানি যে আপনার জন্ম কুষ্টিয়ায়। কুষ্টিয়ার কোথায়, কেমন ছিল শৈশবটা? আসলে সেই সব শৈশবের নানা রঙের দিনগুলি আসলে ভোলার মতো নয়। আর কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি গ্রাম নওদা আজমপুর, একেবারেই সবুজের সমারোহ, এক মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আমাদের পারস্পরিক উৎসাহের জায়গা, যেটি সাহিত্য সংস্কৃতি, সেগুলোর অনুশীলনের একটা অনুকূল পরিবেশ। সেই ধরনের একটি পরিবেশ থেকে আমার জন্ম, বেড়ে ওঠা এবং শৈশব এবং কৈশোরের দিনগুলো সেখানে। তো আমি মনে করি সেই সময়ের যেই কার্যক্রম, যেই পর্যবেক্ষণ, যেই বেড়ে ওঠা, যে মানুষগুলোর সান্নিধ্য, সেগুলো আসলে আমাকে শানিত করে সব সময়। সেই শৈশব এবং শৈশবে ফিরে যেহেতু আমরা যেতে পারি না, কিন্তু শৈশবের সে জায়গাটির জন্য, সেই মানুষগুলোর জন্য এবং সর্বোপরি আমাদের দেশের জন্য আমরা আমাদের শুভ কাজের মধ্য দিয়ে আমাদের সেই কৃতজ্ঞতা প্রকাশ করি। নিশ্চয়ই আপনি বলছিলেন যে স্যার, যে শৈশবে আমরা যেতে পারি না, কিন্তু আমরা সবসময় শৈশবে ফিরে যেতে চাই, কিন্তু আসলে সেটা কখনোই সম্ভব না। এই যে শৈশবে যে একটা পারিবারিক পরিবেশ আপনি পেয়েছিলেন, আপনার বাবা কৃষক ছিলেন, মা গৃহিণী ছিলেন, এবং এই যে আপনার 5 ভাই বোনের যে একটা পরিবার, এ নিয়ে আমরা একটু ছোট করে শুনি। আসলে সেটার একটু বড় প্রভাব থাকে পরিবারের, যেমনটি আপনি বলছিলেন যে আমাদের একটি মোটামুটি, আমি যেহেতু এক ভাই এবং আমার আরো 5টি বোন, সুতরাং খুব স্বভাবতই আদুরে একটি মানে পরিবেশের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। আর বাবা আমাদের কৃষি নির্ভর কার্যক্রমের পাশাপাশি উনি অনেক সামাজিক কাজ করতেন এবং উনি স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের দায়িত্ব পালন করেছেন। তো সেটি আমরা খুব বাল্যবেলা থেকেই দেখে অভ্যস্ত, তার সে সামাজিক সম্পৃক্ততা, মানুষকে সহায়তা করার যে বিষয়গুলো, এবং এই সমস্ত কার্যক্রমে উৎসাহ দিতেন আমার মা। তো মা এবং বোনদের খুবই মানে আগ্রহ, তাদের সহযোগিতা এবং উদ্বুদ্ধকরণ, এইসবের মধ্য দিয়ে আসলে আমার এইভাবে বেড়ে ওঠা এবং এইখানে আজকে এই অবস্থান। সুতরাং আমি মনে করি যে প্রত্যেকের জন্যই, আমার মতো সবার জন্যই সেই পরিবেশটি, পারিবারিক যে পরিবেশ এবং পারিবারিক এবং পারিপার্শ্বিক, এই দুটি বিষয় কিন্তু একটা মানুষকে গড়ে তোলে। আর আপনি জানেন যে কুষ্টিয়ার যে পরিবেশ, সাহিত্য নকল যে পরিবেশ, যে সাংস্কৃতিক আবহ, সেটিও আসলে আমি মনে করি যে এই ধরনের কার্যক্রমের সাথে অন্যান্য ব্যস্ততার পাশাপাশি সম্পৃক্ত থাকার জন্য একটি উৎসাহের উৎস। নিশ্চয়ই স্যার, এই যে বলছিলেন যে কুষ্টিয়ার পরিবেশ, না তার মানে আপনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিতেও ছিলেন। আমরা যতটুকু জানি যে আপনি বিতর্ক করেছেন, লেখালেখির প্রতিও মনে হয় খুব কি বলবো, আর্লি এজই আপনি মনোনিবেশ করেছেন একরকম। সেই জায়গাগুলো নিয়ে একটু শুনতে চাই, যে শৈশবের কি কি প্রভাব ছিল সেই ছোটবেলা থেকেই। মানে হয় না যে পরিণত বয়সে গিয়ে আমরা অনেক কিছু রিলেট করতে পারি, যে শৈশবে এই অভ্যেসটা আমার মধ্যে আসলে ছোটবেলা থেকেই কোনো না কোনো ভাবে ছিল। জি স্যার, একটু শুনতে চাই। অবশ্যই আপনি যেমনটা বললেন, আসলে শৈশবের সেই দেখা এবং সেই সুযোগ পাওয়ার কারণে আমি আমার আশেপাশে মানুষদের জন্য, গ্রামের জন্য, এলাকার জন্য ভালো কোনো কাজ করার একটা উৎসাহ পাই।
সেটি আমার পরিবার থেকে এবং পরিবেশ থেকে পাওয়া। একই সাথে লেখালেখি খুব মানে একেবারে বাল্যবেলা থেকে আমার লেখালেখি শুরু। সেটি হয়তো আমার কবিতা দিয়ে শুরু। আমি অনেক ভালোবাসতাম কবিতা লিখতে পড়তে। তো পরবর্তীতে লেখালেখির নানা শাখায় আমার বিচরণ, কিন্তু আমি মনে করি যে ওই দিনগুলো এবং ওই শৈশবের সেই লুকিয়ে বই পড়া কিংবা পাশের বাসা থেকে বই ধার নেওয়া কিংবা স্কুলে খেলাধুলায় সম্পৃক্ত থাকা, অথবা স্কুলের বাইরে আমাদের যে গ্রাম সেখানে তরুণদের নিয়ে বা সমবয়সীদের নিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা, এই কাজগুলো কিন্তু ওইভাবে ওখান থেকেই উৎসারিত। এবং পরবর্তীতেও আমরা কিন্তু আমাদের পেশাগত যে পর্যায় সেখানে বা আমরা আমাদের যে অবস্থান এখন সেখানেও কিন্তু নানানভাবে ওই অভিজ্ঞতা এবং ওই দিনগুলোতে কাজের যে উৎসাহ, সেখান থেকেই কিন্তু এখন আমরা আবার সেই মানে এক ধরনের শক্তি পাই, উৎসাহ পাই যে নতুন ভাবে আরো বড় পরিসরে অনেক কার্যক্রম গ্রহণ করা, যেটি মানুষের কল্যাণে হয়। এবং বিশেষ করে শিক্ষা, শিশুদের বিকাশ এবং ঠিক মতো বেড়ে ওঠা, বই পড়ার অভ্যাস তৈরি করা, এই ধরনের কার্যক্রম যেটি আসলে আমি মনে করি যে আমাদের সবার অবস্থান থেকেই করা দরকার, সেটি আমি আমার সাধ্যের মধ্য থেকে করার চেষ্টা করি। আসলে স্যার যেমনটি বলছিলেন যে নিজের জায়গা থেকে আসলে কাজগুলো করে গেলেই এগিয়ে যাওয়াটা অনেক বেশি সম্ভব। ছোটবেলা থেকে আপনি বিতর্ক করেছেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং আপনি বলছিলেন যে সেই বিতর্ক করা, শিল্প সাহিত্যের প্রতি ভালোবাসা, এগুলোই পরবর্তী জীবনে একটা বেস আসলে গড়ে দিয়েছে। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা এই পর্যায়ে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, নাজমুল হুদা একজন লেখক, প্রশিক্ষক ও সংগঠক, যার কর্মজীবনের শুরু কর্পোরেট প্রশিক্ষক হিসেবে, এবং বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে বিতর্ক, বেতার উপস্থাপনা ও ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে তার নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার ভিত্তি তৈরি হয়। পরবর্তীতে আইএফসি সার্টিফাইড ট্রেনার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক উদ্যোগে ক্যারিয়ার, নেতৃত্ব, আত্ম উন্নয়ন ও দক্ষতা বিকাশ বিষয়ে প্রশিক্ষণ ও বক্তব্য দিয়েছেন। লেখক হিসেবে ক্যারিয়ার, ক্যারিশমা, এক্স ফ্যাক্টর, বিজ্ঞান বিভ্রাট, বিতর্কে হাতেখড়ি, অনূর্ধ্ব 19 ও প্যাসিভ পুরুষ সহ বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। পাশাপাশি সমাজ উন্নয়ন সংস্থা স্বপ্নশীলনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্যাংকের সাহিত্য সংগঠন অধিকোষের সাধারণ সম্পাদক হিসেবে সাহিত্য ও সৃজনশীল চর্চায় সক্রিয় রয়েছেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে শৈশবের কথা শুনছিলাম, তো শৈশব থেকে তো আমাদের এক ধরনের পরিকল্পনা থাকে যে, বা পরিবার চায় যে শৈশবে বড় হয়ে, মানে শৈশবের যে স্বপ্ন, বড় হয়ে আমি এই জিনিসটা হতে চাই, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই। তো আপনার শৈশবে কি কোনো স্বপ্ন বুনেছিলেন আপনি? না, সবার মতোই বাবা মা চাইতেন যে ধরুন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যে প্রথাগত পেশা সেগুলোর মধ্যে থাকা, এবং স্বভাবতই ডাক্তার কিংবা প্রকৌশলী কিংবা এই ধরনের কোনো ক্যারিয়ার যেন আমরা ভবিষ্যৎ গড়ি। তো আমি মনে করি যে সেই সময় আসলে স্বপ্নগুলো সব সময় একদিকে, সব সমান্তরালে সব সময় প্রবাহিত হয় না। এটি পরিবেশের সাথে সাথে, বয়সের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তো সুতরাং আমার ক্ষেত্রেও সেটি। তবে আমি সবসময় চাইতাম যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমি যেন ফিরে ফিরে এখানেই আসি এবং সেই শৈশবের আশেপাশের মানুষগুলোর জন্য যাতে আমার সাধ্যের মধ্য থেকে কাজ করতে পারি। আমি মনে করি যে সেইখান থেকে এইখানে আসা পর্যন্ত আমাদের স্বপ্নগুলো যেভাবেই প্রবাহিত হোক না কেন, সৃষ্টিকর্তা যেটি মনে করেন, যেই মানুষের জন্য যেটি আসলে সহজ এবং যেই মানুষের জন্য যেই কাজটি উপযুক্ত, হ্যাঁ, সেটি তাকে দিয়ে সেই কাজটি উনি করান। রবীন্দ্রনাথের একটি কথা এরকম যে পৃথিবীতে যোগ্য মানুষের অভাব নেই, কিন্তু যোগ্য মানুষকে দেখার জন্য যোগ্য জায়গার অভাব। তো আমরা আসলে ঠিক জায়গায় ঠিক মানুষকে নিয়ে আসতে সবসময় পারি না, বা আমরা ওইভাবে পেশা করতে পারি না বলে আমাদের বিড়ম্বনা। তো আমি মনে করি যে সেই অর্থে আমি অনেকটাই তৃপ্ত যে আমি যেখানেই থাকি সেখান থেকে সবার সাথে কানেক্ট হতে পারি এবং আমি যে কমিটেড টু কমিউনিটি সেটা এনশিওর করতে পারি। আপনি বলছিলেন যে স্রষ্টা আসলে সেই জায়গাটা আসলে তৈরি করে দেন এবং তিনিই ভালো জানেন যে আসলে আমরা কোথায় যেতে চাই এবং কোথায় আমরা ভালো কাজ করতে পারবো, কিন্তু নিজের জায়গা থেকে তো আসলে সেই এফোর্টটা লাগে। অবশ্যই অবশ্যই।
যে আমি আমার স্বপ্নের কোন জায়গাটাতে পৌঁছতে না, চাই? এটাকেই আপনার এক্স ফ্যাক্টর বলে। এক্স ফ্যাক্টর নামে আমার একটি বহুল সমাদৃত বই। তো এক্স ফ্যাক্টর হলো আপনার আমাদের যেই নিজস্ব প্রতিভা এবং গড গিফটের যে প্রতিভা, সেটার পাশাপাশি পরিশ্রম, এই দুইটার যোগফল সমান আমরা আসলে সাফল্য বলি। কিন্তু এটার সাথে একটি জিনিস লাগে, সেটা হলো এই যে অদৃশ্য শক্তি কিংবা এক্স ফ্যাক্টর বা অজানা ধ্রুবক, এইটি যদি ঠিকমতো কাজ না করে আপনার সমস্ত এফোর্ট এবং এফিসিয়েন্সি থাকা সত্ত্বেও সাকসেস এনশিওর হবে না। তো সুতরাং এই এক্সপেক্টরটি, এই অজানা ধ্রুবক, এই অদৃশ্য হাতই হয়তো আমাদের ভাগ্য তকদির কিংবা সৃষ্টিকর্তার এটাকে কি আমরা ভাগ্য বলি, মানে এই এক্স ফ্যাক্টরটা কোন কোন ক্ষেত্রে আমরা ভাগ্য বলি, জি। কোন ক্ষেত্রে আমরা বলি যে হয়তো তকদির, ভাগ্য, এটা তো বলি। পাশাপাশি অনেক ক্ষেত্রে এটি হয় যে অন্য কোনো একটা অদৃশ্য প্রভাবকের মাধ্যমেও সেই কাজটি অনেক সময় সাধ্য হয়। সেটি খোদা যে কোনো ভাবেই আপনাকে এনশিওর করতে পারে। তো এটি নিয়ে আসলে সব সময় একেবারে সৃষ্টির শুরু থেকেই এক ধরনের মানুষের মধ্যে এটি নিয়ে বিতর্ক এবং এটি মেনে নেওয়া না নেওয়া, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু একদম শুরু থেকে। তো এটি থাকবেই, এটি অস্বীকার করার কিন্তু কোনো উপায় কোনো নেই। উপায় নেই। আমরা একটা কথা বলি স্যার, সেটা হচ্ছে কি সুপার কনসিয়াস মাইন্ডের যে একটা পাওয়ার। আমরা আসলে যা চাই সেটা যদি মন থেকে চাই এবং ওইদিকে যদি ধাবিত হই, তাহলে নিশ্চয়ই পারিপার্শ্বিক যে পরিবেশ ওটা আমাদেরকে পাইয়ে দিবে। ব্যাপারটা কিভাবে দেখেন আপনি? না, বিষয়টা সেটি, আপনি আপনার মানে ব্রেনকে যেভাবেই সংকেত পাঠান, আপনি আপনার মন থেকে যে কাজগুলো করার জন্য সবসময় আকুপাকু করেন, সেই কাজগুলোর সিগন্যাল বা ইম্পালস কিন্তু ব্রেনে যায় এবং এই ইনপুট থেকে বা ইম্পালস থেকে কিন্তু আপনার রিয়াকশনটা হয় এবং রিয়াকশন তারপরে অ্যাকশন হয়। তো সুতরাং আপনার ভিতর থেকে যে কাজগুলো আপনার মানে ব্রেনে সবসময় ইম্পালস দেবে, সবসময় আপনার ব্রেনকে নক করবে, আপনার ব্রেন সেভাবেই আবার মোটর অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ, আপনার যে সামর্থ্য, সেটিকে কিন্তু সে আবার ওইভাবে সিগন্যাল দেবে। তখন আপনি ওই কাজটি কিন্তু করার জন্য একটু উদ্যোগ নেবেন কিংবা সেই পরিমাণ আপনি ওখানে এফোর্ট দেবেন। তো এইভাবেই আসলে মেলানো হয় আমাদের কাঙ্ক্ষিত জায়গাগুলো। কিন্তু তারপরেও সবসময় কাঙ্ক্ষিত মানুষ, কাঙ্ক্ষিত জায়গা, কাঙ্ক্ষিত পথ পাওয়া যায় না। এই অপ্রাপ্তি, অতৃপ্তি থাকবেই। হ্যাঁ, এটিও আমাদের জীবনের একটি অংশ। আবার এটিও ঠিক যে অনেক সময় যেই সময়ের অপ্রাপ্তি অন্য সময় কিন্তু গিয়ে বা অন্য বয়সে গিয়ে মনে হবে যে না, ওই অপ্রাপ্তি হয়তো আমার জন্য মঙ্গলজনক, আশীর্বাদ। সুতরাং মানে একেবারে সাময়িক অপ্রাপ্তিতে সাময়িক সাফল্যে উদ্বেলিত হওয়া যাবে না। আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আমাদের মন, মনন এবং কর্ম, এর মধ্য দিয়ে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত জায়গায় যাব। যেমনটি বলছিলেন যে এক্স ফ্যাক্টর নামে আপনার একটা বই আছে, আসলে আপনি যদি আজকে বই নিয়ে আসতেন আমার কাছে মনে হয় দর্শকরাও উপকৃত হতো এবং আপনার বই নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করতে পারতাম। কিন্তু আসলে আমরা কথার ফাঁকে ফাঁকে অবশ্যই জানবো আপনার বিভিন্ন ধরনের বই আছে যেগুলো দর্শকদের আসলে আমরা জানাচ্ছিলাম। আমরা একটু শৈশবে ফিরতে চাই। শৈশবে সেই স্কুল, কোন স্কুলে পড়েছেন? কুষ্টিয়ার একটা স্কুল আপনি পড়েছেন। এটি কুষ্টিয়ার আমাদের গ্রামের একটি স্কুল, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, অনেক পুরনো একটি স্কুল। সেখান থেকে আমার মানে মাধ্যমিক পর্যায়ে শেষ হয় এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েটে এসে আমি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পড়াশোনা করি বিজ্ঞান বিভাগ নিয়ে। পরবর্তীতে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিতে পড়াশোনা করি এবং পরবর্তীতে পেশাগত কারণে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি মাস্টার্স করি ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে। তো আমি যে স্কুলে পড়তাম সেই শৈশবের কথা যদি বলি, সেখানে স্কুলের মানে সিলেবাসের বাইরেও অনেক কাজ আমরা করতাম এবং সেই কাজগুলোই কোনো না কোনোভাবে এখন কিন্তু উৎসাহ দেয়, শক্তি যোগায়। যেমন স্কুল শেষ হয়ে গেলেও আমরা বৃষ্টিতে ভিজে খেলা করতাম, ফুটবল বা ক্রিকেট খেলাও অনেক সময় হতো, অন্যান্য বিভিন্ন কম্পিটিশন হতো। তো সেইগুলোর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমি একটি ভূমিকা রাখতাম এবং এটি আমার হয়তো সহজাত প্রবণতা। তো আরেকটি বিষয় করতাম, 8-9-এ পড়ার সময়ও আমি টুর্নামেন্টের আয়োজন করতাম বিভিন্ন ক্লাসের মধ্যে, বিভিন্ন গ্রামের মধ্যে ক্লাবগুলো নিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজন করতাম। মানে এটি হলো এক ধরনের উদ্যোগ নেওয়ার যে প্রবণতা, সেটির প্রমাণ আর কি। তো সেই সময় অনেক মজার ঘটনা ঘটতো, যেহেতু ওই সময় শৈশব, সব বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকতো না, বকা খেতে হতো অনেক সময়, বা শিক্ষকরা অভিযোগ করতেন পিতামাতার কাছে যে পড়াশোনা বাদ দিয়ে এইগুলো করে। তো একবার আমরা এরকম একটি খেলার আয়োজন করলাম এবং আমাদের বয়স যেহেতু খুব কম সেই সময়, আর যারা খেলোয়াড় তারা বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে অনেক সিনিয়র খেলোয়াড়রা ওখানে আসতেন। তো দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট হতো। তো ফাইনালে আমরা
যেহেতু এলাকার খেলা, সে সময় আমরা পুরস্কার হিসেবে রেডিও, তারপরে বল, এমনকি গরু, এই ধরনের পুরস্কার থাকতো। তো একবার আমার খেলার চ্যাম্পিয়নদের জন্য মরগ এবং রানার্স আপদের জন্য মুরগি নির্ধারণ হয় যে এই খেলাতে সেটা দেব। তো দেখা যায় আগামীকাল ফাইনাল খেলা, সব ঠিকঠাক, অনেকগুলো দলের মধ্যে 2টি দল ফাইনাল খেলবে। তো আমরা আগের দিন আমার এক বন্ধুকে নিয়ে পার্শ্ববর্তী একটি হাট থেকে নিয়ে আসলাম মরগ এবং মুরগি, নিয়ে এসে বাসায় সংরক্ষণ করলাম সবাইকে বলে যে সকালে ওদের পুরস্কার হিসেবে দেওয়া হবে। তো সকালে উঠে দেখি যে আমার মুরগিটা নাই, মানে সে মৃত। তো সেই বয়সে টাকা পয়সার যে অভাব, তারপরে ব্যবস্থাপনা, এরপরে আবার প্রেস্টিজিয়াস একটি ইস্যু, এতগুলো দলের ফাইনাল খেলা, তো আমি তো কাদা কাদা অবস্থা। পরবর্তীতে সেটি আবার আরেকটি মুরগি ম্যানেজ করা হলো। তো এই ধরনের ঘটনা ঘটতো, কিন্তু তখন মনে হয় যে ওই বিষয়গুলো, ওই উদ্যোগগুলো, ওই অভিজ্ঞতাগুলো এখন কিন্তু নানাভাবে বড় যখন আয়োজনের সাথে সম্পৃক্ত হই, তখন কিন্তু এগুলো আবার মনে আসে এবং কাজে আসে। একইভাবে আমার স্কুলে আমি যেহেতু কথা বলতাম বা এই ধরনের প্রোগ্রামগুলোতে থাকতাম, যদিও তখন ওই পরিবেশ তখন অতটা না থাকার কথা, স্কুলের একটি মানে পরিবেশ, অডিটোরিয়াম নেই, সেখানে বড় অনুষ্ঠানগুলো, বিশেষ দিবসের অনুষ্ঠানগুলো সাধারণত বাইরে হতো, আউটডোরে। তো বাইরে বলতে স্কুলটি যেহেতু অনেকগুলো মানে মাঠের মধ্যে প্রায়, সেখানে অনেক গাছপালা, অনেক সবুজ। তো আমরা ওই খুব বড় বড় যে গাছগুলো থাকতো, বিশেষ করে আম গাছ, তো তার নিচে সবাইকে ডাকা হতো। তো একবার আমাকে বলা হলো এখানে কথা বলতে, আমি কথা বলা শুরু করলাম সম্ভবত কোনো একটি বিশেষ দিবসে, মানে শোকাবহ কোনো দিবসে মনে হয়। তো কথা বলার অল্পক্ষণ পরেই আমি দাঁড়িয়ে কথা বলছি গাছের নিচে, আর সব শিক্ষক এবং শিক্ষার্থীরা সামনে। তো খানিকক্ষণ পরে দেখলাম যে সবাই আমার হাতের দিকে তাকে হাসাহাসি শুরু করলো। তো আমি তো গম্ভীরভাবে কথা বলি, কেন হাসলাম বুঝি না। অনেকক্ষণ পর হাতের দিকে তাকিয়ে দেখি পাখি পায়খানা করে আমার হাতে, ওই গাছ থেকে পাখির পায়খানা আমার হাতে। তো এইরকম একটি অবস্থায় কথা বলতে বলতে আমরা আসলে এখন অনেক জায়গায় কথা বলার সুযোগ পাই। তো আমি মনে করি তারপরেও এই গ্রামগুলো, এই গ্রামের স্কুলগুলো, এই শিক্ষকগুলো, এদের আসলে এই ধরনের যদি উদ্যোগ না নিত আমাদেরকে নিয়ে, এই সুযোগগুলো না দিত, উৎসাহ না যোগাতো, তাহলে কিন্তু আমরা হয়তো এই প্রেক্ষাপটে এসে কথা বলতে পারতাম না। অর্থাৎ ছোটবেলা থেকে আপনি বেশ সাংগঠনিক দক্ষতা সম্পন্ন একজন মানুষই ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেগুলো আসলে খুবই কাজে দিয়েছে। স্যার, একটু শুনতে চাই যে এই যে আপনি 5 বোন এবং 1 ভাই, যদি ভুল না করে থাকে, এর মধ্য দিয়ে যে বেড়ে ওঠা, একটা মধ্যবিত্ত পরিবারে যেটা হয় যে ছেলের প্রতি একটা আলাদা এক্সপেকটেশন থাকে। আপনি স্বাধীনভাবে সবকিছুই করছিলেন, আপনি যেটি বলছিলেন সাংগঠনিক কাজ, বিতর্ক, এবং শৈশব থেকে মনে হয় আপনি লেখালেখিটাও ছোট ছোট করে শুরু করলেন। পরিবারের চাওয়া পাওয়াটা কি ছিল, বিশেষ করে বাবা মায়ের? বাবা মায়ের আসলে প্রত্যাশা তো থাকে একটু বেশি, আর পুত্র সন্তান হলে আর একটু বেশি থাকে। তো স্বভাবতই তারা মনে করতেন আমি আর যাই করি পড়াশোনা যাতে ঠিক মতো করি। তো পড়াশোনার ক্ষেত্রে আমি খুব বেশি অবহেলা করতাম না, এবং অন্যান্য বাইরের যে কাজগুলো করতাম সেগুলো আসলে পড়াশোনার পাশাপাশি। তো তারপরেও আমি মনে করি যে তথাকথিত যে একেবারে পড়ুয়া বলা হয় সেটি আমি আসলে না। আমি বাইরের অনেক বই পড়তাম, পাঠ্যপুস্তক সেইভাবে আসলে খুব মানে সেইভাবে পড়া হতো না যে সব আশেপাশে সব কিছু থেকে নিজেকে একেবারে আলাদা করে পড়াশোনা, সেটি হতো না। আর পরিবারের ক্ষেত্রে তারা সবসময় যেটি খুব বেশি কাজ করে আমাদের সন্তানদের ক্ষেত্রেও, সেটি হলো যখন কেউ আপনাকে পজিটিভ কথা বলতে থাকবে, প্রত্যাশার কথা যখন বলতে থাকবে আপনার পাশে, সেটি কিন্তু এক ধরনের অনুরণন তৈরি করে আপনার মধ্যেও। তো আমার বাবা মা খুবই আশাবাদী মানুষ, ওখানে নানান ধরনের সংকট থাকা সত্ত্বেও তারা সবসময় বলতেন এবং খুব স্বাভাবিকভাবেই বলতেন যে এটা তো মানে কোনো বিষয় না, বড় তো হবেই, মানে যারাই করুক না কেন অবশ্যই ভালো করবে। মানে এই যে প্রত্যাশা, এই যে বলাটা, এটি এক ধরনের শক্তি, যে সবসময় মনে হতো না সময়ের সাথে সাথে অবশ্যই কোনো একটি ভালো অবস্থায় আমরা যেতে পারবো। সুতরাং অন্যের কথায় কিংবা কারো হয়তো অন্য ধরনের মন্তব্যে আমরা কখনোই, আমি বা আমার পরিবার কখনোই মনে করিনি যে না এটা পারবো না। তো বাবা মায়ের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, পাশাপাশি আমার বোনদেরও প্রত্যাশা, সহযোগিতা। বিশেষ করে পারিবারিক কোনো কাজে আমাকে সম্পৃক্ত করতেন না, যেহেতু আমি বাইরের দিকে বেশি সময় দিতাম, বাকি সময়টা পড়ার কথা তারা বলতেন অবশ্যই। তো এইভাবেই মানে একেবারে খুব সহজভাবে আমার বেড়ে ওঠা।
খুবই অনুকূল পরিবেশে বেড়ে ওঠা। এখন আমরা বুঝতে পারি যে এই অনুকূল পরিবেশ, এই উৎসাহ কতটা শক্তি যোগাতে পারে একটা মানুষের বেড়ে ওঠার ক্ষেত্রে। তো নিশ্চয়ই নিশ্চয়ই, এবং এবং, পরিবারটা আসলে সাকিব, সবসময় একটা শক্তি নিশ্চয়ই। হিসেবে কাজ করে। হ্যাঁ, ছোটবেলায় আসলে আমরা যেভাবে বেড়ে উঠি সেটাই কিন্তু বড় বয়সে এসে রিফ্লেক্ট করে। একদম একদম, না? যেটা আমরা বারবারই শৈশবের কথা বলছিলাম, যে শৈশবটা প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। স্যার, আপনি একটা বয়সের পর থেকে বিতর্কে খুব ভালো করা শুরু করলেন এবং আপনি জাতীয় বিতর্কে যুক্ত হয়েছিলেন। সেই অভিজ্ঞতা বা সেই গল্পটা একটু শুনি। না, সেগুলোই ওখান থেকে আসলে মানে গড়ে ওঠা। আমার স্কুল থেকে কথা বলতাম, লিখতাম। পরবর্তীতে যখন কলেজে ভর্তি হই, কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে আমরা ওই সময় জাতীয় টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে একটি টিম, সেই টিমের সদস্য হিসাবে আমিও সেখানে অংশগ্রহণ করি এবং পরবর্তীতে সাংগঠনিক যে কার্যক্রম, ডিবেট নিয়ে যারা কাজ করে বাংলাদেশে, বিশেষ করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন, সেখানে আমি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হই এবং মানে আমরা বিভাগীয় পর্যায়ে কিংবা ন্যাশনাল লেভেলে যেই বড় বড় উৎসবগুলো হতো বিতর্কে নিয়ে, সবগুলোতেই সংগঠক হিসাবে বা তার একজন সারথী হিসাবে কাজ করতাম। ভালো তার্কিক হয়তো আমি কখনোই না, কিন্তু এই তুখোড় তার্কিকদের সাথে থাকতে পেরে এবং এই একটি আধুনিক শিল্প যেটি আসলে প্রতিভা বিকাশের ক্ষেত্রে খুবই সহায়ক, সেই কাজের সাথে সবসময় আমার থাকার স্পৃহা এবং সেই কারণেই আমি ওই সময় থেকে এই সময় পর্যন্ত এই ধরনের যত কার্যক্রম তার সাথে যুক্ত। কয়েকদিন আগেও বাংলাদেশ বেতার বিতর্কে ওখানে আমি দায়িত্ব পালন করলাম। তো সেই ধরনের কার্যক্রমে যখনই সুযোগ পাই এখনো ওদের কাছ থেকে শেখা, নতুনদের কথা শোনা এবং আমাদের অভিজ্ঞতা বিনিময়, এই কাজগুলোর জন্য হলেও সেখানে যাই। এই আসলে সম্পৃক্ততা বলতে আমাদের আসলে মন থেকে যেখানে আমরা সম্পৃক্ত হই সেখানে আপনাকে কিন্তু টেনে নিয়ে যাবে কোনো না কোনো ভাবে। নিশ্চয়ই স্যার। আর রাঙা সকালে আমরা মানে যেমন অতিথিদের পাই তারা কিন্তু বেশিরভাগই স্যার আপনাদের মতো ছোটবেলায় আবৃত্তি করতো, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, বিতর্ক করত। এই যে বিতর্ক করা এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকা, এগুলো আসলে কেন দরকার বলে মনে হয় একজন স্টুডেন্টের ক্ষেত্রে? আর বিতর্ক আসলে আপনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কেমন পরিবর্তন করেছে বলে মনে করেন আপনি? না, এটি একটু সুদূর প্রসারী প্রভাব বিতর্কের। যেটি বললাম যে অসংখ্য তার্কিকদের সাথে যুক্ত হওয়ার কারণে, তাদের কথা শোনার কারণে বা অতিথিদের কথা শোনার কারণে আমাদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন হয়। শুধু যে আপনি ভালো কথা বলবেন, ভালো বিতর্ক করবেন সেটি না, সবাই কিন্তু ভালো উপস্থাপক, ভালো বিতার্কিক হবে সেটিও না, কিন্তু তার যে ব্যক্তিগত যে একটি পরিসর এবং তার যে পেশাগত একটি পদ কিংবা পেশাগত একটি দায়িত্ব, সেখানেও কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এইটি ভূমিকা রাখে। যেমন আপনি জানেন যে বিতর্ক করতে গেলে আপনার চারটা জিনিসই লাগবে। একটা হলো পড়া, সেটি আপনি যত বেশি পড়াশোনা করবেন তত ভালো আপনি উপস্থাপন করতে পারবেন। তারপরে আসলে লেখা, কারণ আপনাকে পড়ে আবার ভালো স্ক্রিপ্ট লিখতে হবে, তার মানে লেখার কাজটিও হয়ে যায়। এরপরে হলো আপনি যেই মঞ্চে উপস্থাপন করবেন আপনার কথাগুলো, সেটি উপস্থাপনার কাজ হয়, অর্থাৎ বলা। এবং আপনি ভালো বলতে হলে এবং যুক্তি খণ্ডাতে হলে আপনার প্রতিপক্ষের বক্তব্য খুব ভালোভাবে শুনতে হয়, তার মানে আপনি ভালো শোনার গুণটিও সেখান থেকে হয়। অর্থাৎ বলা, লেখা, শোনা এবং পড়া, এই যে শিক্ষার চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটি কিন্তু বিতর্কের মাধ্যমেই সাধিত হয়। সুতরাং যেই সন্তানেরা বা যেই শিক্ষার্থীরা বিতর্কে আগ্রহী হয় কিংবা বিতর্ক নিয়ে কাজ করে, তারা কিন্তু ভালো বিতার্কিক না হলেও কোনো না কোনো ভাবে ভালো পড়ুয়া, ভালো লেখক কিংবা ভালো শ্রোতা হয়ে যায় বা বক্তা হয়ে ওঠে। তো সেটি আমি মনে করি একটি মানে দেশের বা একটি জেনারেশনের জন্য খুব দরকার এই ধরনের কার্যক্রম। এর পাশাপাশি অন্য কার্যক্রম যেগুলো সাহিত্য কিংবা সাংস্কৃতিক কার্যক্রম, সেগুলো নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে। এই যে ছোটবেলা থেকে আপনি বলছিলেন যে ভালো বক্তা ছিলেন মোটামুটি, আপনি যে বিভিন্ন অনুষ্ঠানে আপনি বক্তব্য রাখতেন, অনেকের ক্ষেত্রে হয় যে সামাজিক ভীতি কাজ করে বা জনসমক্ষে কথা বলতে গেলে অনেকে ভয় পায়, এটা কি আসলে আপনার ক্ষেত্রে হতো কিনা? না, আমার ক্ষেত্রে খুব বেশি হতো না। আমি আসলে ওই অর্থে সাহসী যে যতটুকুই পারি না কেন উঠে পড়তাম। উঠে পড়াটা বা মাঠে নামাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি একদিনে কখনোই পারফেক্ট হবেন না এবং পৃথিবীর কোনো মানুষই আসলে পারফেক্ট না। কোনো মানুষই আপনার মতো এত ভালো উপস্থাপন হয়তো করতে পারবে না, কিন্তু তাকে ওই মঞ্চে তো দাঁড়াতে দিতে হবে এবং দাঁড়াতে হবে। তখনই সে বুঝবে যে আমার আর কতটুকু দরকার। এবং যখন আপনি সবার সামনে উঠবেন, তখনও কিন্তু আপনি অনেক অভিজ্ঞতা, ওই স্বল্প সময়ের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চার করবেন, যেটি কিন্তু পরবর্তীতে আবার কাজে লাগবে।
তো সেটি আসলে দীর্ঘদিনের অনুশীলনের মধ্য দিয়ে হয়, সেটিও সত্য কথা। আবার আমাদের লেগে থাকার একটা বিষয় থাকে। আর যেটি বলছিলাম যে এর পাশাপাশি যারা ভালো বক্তা হয়ে ওঠে না হয়তোবা, তাদের কিন্তু অনেক ধরনের গুণ সেখান থেকে কিন্তু নেওয়ার আছে। যেমন তারা সাংগঠনিকভাবে কিন্তু যুক্ত হতে পারে, সেখানে একটি বড় আয়োজন কিভাবে হয়, হ্যাঁ, এই দক্ষতাটা কিন্তু তার মধ্যে ওখানে থেকে আসতে পারে। কিংবা ধরেন সময় ব্যবস্থাপনা, কিংবা অতিথি ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা, প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেক শিক্ষার্থীরা কাজ করে। শুধু 3 জন কথা বলবে সেটি না। তো এই যারা এই ধরনের নেপথ্যে কাজ করে, তারাও তো কোনো না কোনো ভাবে এসে আবার আপনাদের মতো টেলিভিশনের নেপথ্যে কাজ করতে পারে। তো তার মানে কি সব ধরনের মানুষেরই আমাদের দরকার, এবং এই ধরনের মানুষ দরকার বিধায় আমাদের এই ধরনের কার্যক্রম, সহ পাঠ্যক্রমিক যে কার্যক্রম, এইগুলো আমার মনে হয় আমাদের সব জায়গাতে থাকা দরকার। এবং যেটি নিয়ে বর্তমান সরকার অনেক বেশি এটি নিয়ে এখন কাজ করেন, বিশেষ করে নতুন করে স্পোর্টস কিংবা নতুন করে কম্পিটিশন গুলো, এরপর ভাষা শিক্ষা, এরপর একদম প্রাইমারি থেকে 7টি খেলাধুলা, 4টি বিষয় যুক্ত করা, সঙ্গীত সহ, এই বিষয়গুলো কিন্তু সেখান থেকে, এটি যদি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে রাষ্ট্রের পক্ষ থেকে, সেটি আমাদের জন্য একটা আশীর্বাদ। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা একটু শুনতে চাই যে আপনি তো ফার্মেসিতে পড়লেন, যদি ভুল না করে থাকি, এরপর আপনি ডেভেলপমেন্ট স্টাডিজ এবং পরবর্তীতে ব্যাংকিং এবং ফাইন্যান্সে চলে আসেন। মানে এই যে একটা মানে ড্রাস্টিক চেঞ্জ আমি বলবো না, মানে সেটাকে একদম বেশ মোটামুটি সেট করেই আসা হলো, নাকি আসলে কাকতালীয় ভাবেই হয়ে গেল? না, কাকতালীয় ভাবেই আসলে। আমি শুনি আমরা গল্পটা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও এই ধরনের কার্যক্রমে খুব বেশি সম্পৃক্ত থাকতাম। পাশাপাশি সাবজেক্ট হিসাবে ভালো থাকার কারণে মোটামুটি ওখানেই ক্যারিয়ার গড়ব বলে ভাবতাম। এর আগে আমার ঘটনা ঘটে আরেক রকম, সেটি হলো আমি মেডিকেল আসলে প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময়, মেডিকেল ভর্তির, এবং ঢাকায় এসে স্বভাবতই ওই সময় প্রস্তুতি নেয় সবাই, আমিও তাই করি। এবং বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে আমি আসলে ভর্তি ফর্ম ওই সময় উঠাইনি। পরবর্তীতে মেডিকেলে যখন চান্স হলো না, তখন আমাদের তখন মনে হলো যে এর পাশাপাশি সবাই বলল যে ফার্মেসিতে পড়া যায়, যেটি মেডিকেলের মতোই অনেকটা, এবং হাই ডিমান্ডিং দেশে এবং বিদেশে। তো স্বভাবতই মানে সবার মতো আমিও তখন প্রভাবিত, কিন্তু সবাই বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত আমি ভর্তি পরীক্ষা দিই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি ফর্ম বিতরণ শুরু হলো, আমি মানে ওই ফর্মটা যখন নিলাম, তখন আবার ওই সময় দৈনিক আমার দেশ পত্রিকায় আমার ছবি আসলো যে ফর্ম বিতরণ শুরু। ওখানে আবার আমি অনেক উঠে দাঁড়িয়ে যে ফর্মটা নিই, সেই ছবিটা আবার ওখানে প্রকাশ হয়। কিন্তু দুঃখটা কি যে আমি পরীক্ষার 1 বা 2 দিন আগে সম্ভবত বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেবো, ভর্তি পরীক্ষা, তখন আমি আমার টিএসসিতে অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলি। তো সেই সময় যেহেতু অনলাইন সিস্টেম না, এইটা আবার নকল কপি তোলা এবং কমিউনিকেশন করা অথরিটির সাথে আমার পক্ষে খুবই কঠিন। তো স্বভাবত আমি খুবই মর্মাহত হই, এবং এক প্রকার সব আশা ওই সময় জলাঞ্জলি দিয়ে মনে করি যে আর হবে না, এবার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ফর্ম তুলিনি। তো তখন ওইটা ওইবার হয় না। পরে আমি ওয়েট করি, পরে এসে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। কিন্তু ওই যে ফার্মেসিতে পড়বো বলে, মানে দুধের সাথে ঘোলে মেটানো, মেডিকেল ভর্তি হয়নি বলে, যখন ফার্মেসিতে হলো তখন আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে চলে যায়। কিন্তু ওখানে আমি স্থির হতে পারিনি, কারণ এই ধরনের কার্যক্রমে খুব বেশি সম্পৃক্ত হয়ে যায়। ওখানে গিয়ে আমি একটি ম্যাগাজিন সম্পাদনা করি, সমস্ত বিভাগগুলো নিয়ে, বন্ধন নামে, একেবারে শুরুতেই মানে একেবারে প্রথমবারের মতো যে একটি শিক্ষাবর্ষে যতজন ভর্তি হয়, যত সাবজেক্ট, সবাইকে নিয়ে একটা মেলবন্ধন করার জন্য আমি একটা ম্যাগাজিন বের করা শুরু করি একদম শুরুতেই। এরপরে টুকটাক দৈনিকে লিখতাম, বেতারে যেতাম, এই ধরনের কার্যক্রমে থাকতাম। তো তখন মনে হলো যে না, মানে পেশাগত জীবন তো মোটামুটি সুনিশ্চিত। তো সেটাই হলো, আমি শেষ করার সাথে সাথে এই কর্পোরেটে আসলাম, মানে ফার্মাসিউটিক্যালস কর্পোরেটে। এবং সেটি করতে করতে একসময় মনে হলো যে সরকারি কোনো জব দেখা যায়। তো সেটিও আমার স্থির করতে পারলাম না, কারণ বিসিএস দিয়ে আবার আমি পরীক্ষার কন্টিনিউ করলাম না। 2-3 বার প্রিলিতে টেকার পরে আমার মনে হলো আমি ওখানে যাব না। বাই দিস টাইম বাংলাদেশ ব্যাংকে কাকতালীয়ভাবে একটি মানে অ্যাপ্লিকেশন করা ওই সময়, এবং পরীক্ষাটা দিলাম, যে না হওয়ার মতো। এবং আমি ওই সময় ব্যাংকিং সেক্টরে যাব এরকম কোনো পরিকল্পনাও আমার ছিল না। তো পরবর্তীতে যখন হয়ে গেল, তখন আসলে মানে সিদ্ধান্তটা নেওয়া, কঠিন সিদ্ধান্তই নেওয়া, কারণ তখন অনেকদিন কর্পোরেটে আপনি তো ট্রেনার হিসেবে ছিলেন স্যার, তাই না? কর্পোরেট ট্রেনার ইন ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ আমাদেরকে ওই ফার্মাতে যারা জয়েন করতো এমআরও হিসাবে, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ,
তাদের একটা ফাউন্ডেশন ট্রেনিং হতো। তো স্বভাবতই আমাদেরকে তাদের একেবারে প্রাথমিক যে মেডিসিনের বিষয়গুলো বা ফিজিওলজিক্যাল বিষয়গুলো শেখাতে হতো। ওই অর্থে ওখান থেকে আমার ট্রেনার হিসাবে যাত্রা শুরু, একই সাথে ফার্মাসিস্ট হিসাবেও। ওইটিও একটি ফার্মাসিস্টদের এবং ডক্টরদের কাজ। আমরা ডক্টর এবং ফার্মাসিস্টরা মিলে এই কাজটা করতাম এবং সারা দেশেও আমাদের অনেক সময় যেতে হতো বিভিন্ন কনফারেন্সে। তো এটি খুব এনজয়েবল আমার জন্য। অর্থাৎ স্যার পড়াশোনা শেষ করার পর আপনি আসলে কয় বছর ট্রেনার হিসেবে ছিলেন? প্রায় 4 বছর। 4 বছর। তারপরে ওইটাই আমার প্রথম চাকরি ফার্মাসিউটিক্যালসে, একেবারে প্রথম ভাইবা, প্রথম চাকরি। পরবর্তীতে আর কোথাও যাইনি। তারপরে বাংলাদেশ ব্যাংকে, একেবারে ওই সেক্টর থেকে আর ভিন্ন সেক্টরে আসা। এরপরে আবার ব্যাংকিং রিলেভেন্ট যে পড়াশোনা, ব্যাংকিং ডিপ্লোমা বা ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা, তো সেটিও এখন আসলে এই ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে অনেক বিষয় জানতে পারলাম নতুন বা রিলেট করতে পারি। এবং কয়েকদিন আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে আবার মাস্টার্সের ক্লাস নিলাম অতিথি শিক্ষক হিসাবে। তো এইটা একটা, ওই যে বললাম যে মানুষ, আপনি কখনোই বুঝবেন না যে আপনি কোথায় যাবেন। যেইখানে আমি অ্যাডমিশন দিতে পারলাম না অ্যাডমিট কার্ড হারানোর ফলে, সেইখানে আবার ফিরে এসে ঘুরে ফিরে আবার সেখানে ক্লাস নেওয়ার সুযোগ হলো, এই যে আর নতুন ভাবে। কিন্তু একটা জীবন, একটা লক্ষ্য আপনার ছিল যে ভালো কিছু করতে হবে, সেটি তো সবারই থাকে প্রত্যাশা, কিন্তু সেটি সবার ক্ষেত্রে যে একইভাবে ক্লিক করবে সেটি না। আমি মনে করি সেই দিক থেকে আমরা ভাগ্যবান। অনেকের হয়তো ভাগ্য ওই সময় তাকে ওইভাবে সাপোর্ট দেয়নি, সেই জন্য হয়নি। তার মানে এই না যে তারা কম মেধাবী বা তারা হয়তো মানে সফল না, ব্যাপারটা কিন্তু সেটা না। জীবন সবার ক্ষেত্রে আসলে একরকম হয়। স্যার, আপনি ট্রেনার হিসেবে দীর্ঘ সময় দিয়েছেন এবং সেখানে আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই এবং আর ছোট্ট করে একটু বলবেন যে কেউ যদি ট্রেনার হতে চায়, নিশ্চয়ই তার একটা বিশেষ দক্ষতা থাকতে হবে যে এই বিষয়ে সে আসলে ট্রেনিং দিয়ে থাকবে। এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে? একটা তো আপনার একেবারে ধরেন টেকনিক্যাল ট্রেনিং, সেটা আপনি একটা বিষয় এক্সপার্ট, সেটা ধরেন আপনি এখন সময় যদি এআই এক্সপার্ট হন, আইটি এক্সপার্ট হন, কিংবা ধরেন আপনি সফট স্কিল যেগুলো সেগুলোর বিষয়ে এক্সপার্ট হতে পারেন, সেটি একটি দিক। আরেকটি দিক হলো ওভারঅল মানুষের আসলে সবসময় যে শুধু এক্সপার্টাইজ বা কোনো একটা নির্দিষ্ট সেক্টরে মানুষকে আসলে প্রশিক্ষণ দেওয়া লাগে, ব্যাপারটা কিন্তু তা না। যখন আপনি কাউকে টেকনিক্যাল স্কিল দেবেন, পাশাপাশি সফট স্কিলও দিতে হবে। ধরেন আমরা যখন ফার্মাসিউটিক্যালস এর বিষয়ে তাদেরকে যখন অবহিত করতাম, পাশাপাশি কিন্তু এই ফার্মাসিউটিক্যালস যে মার্কেট এবং সেখানে যে ধরেন কাস্টমার ডিলিংস কিংবা ডক্টরদের ভিজিট বা ডিলিং এবং তার যে ধরেন ক্যারিয়ার গ্রোথ, অনেক বিষয় কিন্তু তার সাথে সম্পৃক্ত। শুধু আপনি ওষুধের নলেজ দিয়ে যদি মাঠে দেন, সে কিন্তু টিকতে পারবে না। তো একইভাবে সব জায়গাতেই তাই। এজন্য যারা প্রশিক্ষক হবে, আমি মনে করি তাদের আসলে যত বেশি হাইব্রিড হওয়া যায়, যত বেশি হলিস্টিক হওয়া যায় মানে তার নলেজের ক্ষেত্রে। কারণ একজন প্রশিক্ষককে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও অনেক উদাহরণ দিতে হয়, অনেক উক্তি বলতে হয়, সেটি সবসময় প্রাসঙ্গিক না হলেও অনেক সময় লাগে। তো একজন প্রশিক্ষক যিনি হবেন, তিনি অবশ্যই ভালো বলবেন, কিন্তু ভালো বলার জন্য তার আসলে ভালো পড়াশোনা এবং পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একজন প্রশিক্ষকের জন্য। আপনি সাংবাদিকতাও করেছেন, ক্যাম্পাস সাংবাদিক ছিলেন যতটুকু। না, সেই অর্থে সাংবাদিকতা না, আমি আসলে লিখতাম তখন দৈনিক আমার দেশে। পরবর্তীতে আমি প্রথম আলোতে অনলাইন যখন শুরু হয়, তখন আমি একেবারে ফর্মাল ইন্টারভিউ দেই, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বা কন্টেন্ট কন্ট্রিবিউটর হিসাবে কাজ করা শুরু করি। পরবর্তী যখন প্রথম আলো ক্যারিয়ার পাতা শুরু করে চাকরি বাকরি নামে, একেবারে শুরু থেকেই আমি ওখানে লিখতাম এবং পাশাপাশি যুগান্তর, ইত্তেফাক। তো সেই অর্থে সাংবাদিকতা না, বাট সবসময় সংবাদপত্রের সাথে এক ধরনের সম্পৃক্ততা আমার তখনও এবং এখনো। বেতার উপস্থাপনাটা কখন হলো? সেটা মনে হয় আমরা একটু জানি। বেতার উপস্থাপনাটা স্যার, বেতারের বিষয়টা আসলে আমার ওইটা একটা দুর্বলতার জায়গা। কারণ আমি খুব শৈশব থেকে খুব রেডিও শুনতাম। সেই সময় রেডিও একটা বড় বাহন আমাদের জন্য। আমরা হয়তো পড়াশোনা করতাম, অঙ্ক করতাম, পাশাপাশি পাশে রেডিও শুনতাম। সেটাই রেডিওর বিভিন্ন অনুষ্ঠান, গান, তো আমাকে খুব টানতো এটি। তো যখন আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, যেহেতু খুলনা বেতার, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, তখন ওখানে আমি কথা বলা শুরু করি। ওরা বলে স্ক্রিপ্ট দাও, তখন আমার শুরু হয়ে যায় আসলে। আমি একটি ইয়ুথদের প্রোগ্রাম, পরবর্তী স্পোর্টস প্রোগ্রাম, স্ক্রিপ্ট লেখা, উপস্থাপনা, অনেক সময় বিভিন্ন কবিতার আসরে যাওয়া, বিশেষ দিবসের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা, এই ধরনের সম্পৃক্ততার সুযোগ। এটা কি খুলনা বেতারে? খুলনা বেতারে তখন মানে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। স্যার, আপনার জীবনটা বলা যায় বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। আপনি
ফার্মেসি পড়াশোনা করেছেন, ট্রেনার ছিলেন, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে আপনি যুক্ত হলেন। এই যে পরিবর্তনটা এবং এই পরিবর্তনটা আসলে কিভাবে সাধিত হলো একটু ছোট করে যদি বলতেন। পরিবর্তনটা আসলে অনেক ক্ষেত্রে দরকার মানুষের। আমি যেটি বললাম, সবসময় সমান্তরালে আপনার জীবন প্রবাহিত হবে না। তো আমার ক্ষেত্রেও সেই সুযোগ এবং সেই সম্পৃক্ততা হয়তো একসাথে ক্লিক করার কারণে পরিবর্তনটা সহজ, অনেকের ক্ষেত্রে এটি সহজ হয় না। তো আমি মনে করি যে সব অভিজ্ঞতাই এবং সব কাজে এবং সব পরিবেশে থাকাও সেটিও কিন্তু একটি পাওয়া। তো ভিন্ন ধরনের কাজের সাথে এখন যুক্ত বাংলাদেশ ব্যাংকে, আবার সেখান থেকেও আমি অনেক সময় বিভিন্ন আয়োজনের সাথে যুক্ত হই। সেই অভিজ্ঞতাগুলো, আগের যেই পেশার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু এখানেও আমার কোনো না কোনো কাজে লাগে। আবার ভবিষ্যতে আমরা কোথায় যে আবার থিত হব সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। সুতরাং এই বাকবদল জীবনের একটি অংশ। স্যার, এই যে আপনার বক্তৃতা বা প্রশিক্ষণ না, যেটি আসলে মানুষের কি বলবো আত্মবিশ্বাস জাগায় এবং একই সঙ্গে মানসিকতারও কিন্তু পরিবর্তন ঘটায়, সেখান থেকে যদি একটু জানতে চাই যে যারা আসলে এই যে সীমাবদ্ধতা বা ভয় কাটিয়ে উঠে শুরু করতে চায়, তাদের শুরুটা আসলে কোথা থেকে হওয়া উচিত? শুরুটা সব সময় যে আপনার একেবারে নিশ্চিত হয়ে আপনি শুরু করতে পারবেন ব্যাপারটা তা না। এটি হয় অনেক সময় আপনি যখন মাঠে নামবেন তখন দেখা যাবে যে অনেক সিদ্ধান্ত আপনার পরিবর্তন করতে হবে, এবং অনেক ক্ষেত্রে আপনি তখন আপনার যে দুর্বলতার জায়গাগুলো সেগুলোর উৎকর্ষ সাধনের জন্য কিন্তু কাজ করতে পারবেন। সুতরাং আমি বলবো যে যেদিকে আগ্রহী, শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি সবসময় অনুসন্ধিৎস একটি মন রাখা খুব গুরুত্বপূর্ণ। একটি পর্যবেক্ষণ ক্ষমতা আমাদের মধ্যে গ্রো করা দরকার, এবং এটি খুব শৈশব থেকেই শুরু হতে পারে, শিক্ষার্থী থেকেই শুরু হতে পারে, পেশা জীবনে তো অবশ্যই। তো আমি আসলে এই বিষয়গুলো নিয়েই লেখালেখি এবং বেশি বলি। একেবারে তথাকথিত ট্রেনিং, একেবারে ফরমায়েশি যেই বক্তব্য, সেগুলোর থেকে আমি সবসময় এই যে প্যাসিভ লার্নিং কিংবা অল্টারনেটিভ লার্নিং প্রসেস, অথবা পরিবেশ থেকে শেখা এবং দেখে শেখা, শুনে শেখা, এই বিষয়গুলোতে আমি গুরুত্ব দিই। এখন যতটুকু সুযোগ পাই, বিশেষ করে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য তার যে করণীয় বিষয়গুলো, কিংবা একেবারে তার ক্যারিয়ারের জন্য তার মনের মতো করে যাওয়ার জন্য যেই বিষয়গুলো একেবারে ধরা বাঁধা না, যেদিকে আসলে তার ভিতর থেকে যেদিকে তার চাহিদা, সেই পথে যাওয়ার জন্য যে উদ্বুদ্ধকরণ, যে প্রস্তুতি, কিংবা যে ধরনের মানসিকতা গড়ে তোলা দরকার, সেই জায়গাগুলোতে আমার আসলে কাজ করার সবসময় ইচ্ছে। এবং আমি মনে করি যে এই কাজগুলো করতে পারলেই একটি মানুষকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এবং তার উৎকর্ষ সাধন করতে পারবেন। একদমই তাই। এবং সেই জায়গা থেকে আপনি কিছু বই লিখেছেন, যদিও আজকে আমাদের কাছে বইগুলো নেই। একটু জানতে চাই যে আসলে মানুষের কি কি পরিবর্তনগুলো আসলে ঘটছে আপনার সেই বইয়ের মাধ্যমে, বা কি কি রেখেছেন আপনি তাদের জন্য? পরিবর্তনটা আসলে একদিনে বোঝা খুব কঠিন, কিংবা এই পরিবর্তনগুলো বই পড়ার মাধ্যমে যে মানুষের ভিতরের যে আত্মিক পরিবর্তন হয়, এবং একই সাথে মানুষের দুটি জিনিসই কিন্তু দরকার। একটি হলো আর্থিক যে উৎকর্ষ সাধন, এবং আরেকটি হলো আর্থিক সমৃদ্ধি। তো এই দুইটি রিলেট করে কিভাবে মানে তাদের বইয়ের মাধ্যমে বা আমার কথা বলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা যায়, সেটি আমি চেষ্টা করি। তো সেটি করতে গিয়ে যখন ক্যারিয়ার কারিশমা আমরা লিখলাম, বা বাংলাদেশে সেই সময়ে 16-17 সালের দিকে আসলে বাইরের অনুবাদ নির্ভর মোটিভেশনাল বইয়ের বাইরে খুব বেশি বই পাওয়া যেত না, বাংলাদেশি লেখক খুব বেশি সেই অর্থে নেই। তো আমি তখন প্রথম আলোয় লিখতে লিখতে ক্যারিয়ার পাতায় লেখার কারণে তখন মনে হলো যে এই ধরনের একটি বই হতে পারে, যেটি বাংলাদেশের তরুণদের, বাংলাদেশের বেকারত্ব, বাংলাদেশের সংকট, বাংলাদেশের বাবা মাদের চাহিদার প্রেক্ষিতে লেখা দরকার। মানে বিদেশি যে বইগুলো, সেগুলো তো ওই পরিবেশের প্রেক্ষাপটে। তখন ক্যারিয়ার কারিশমা সাফল্যের 7 পাঠ বইটি বের হয়, এবং এটি ব্যাপক সমাদৃত একটি বই। ওই সময় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বইটি রাখা, এবং বইমেলাতেও সেই সময় খুবই বেশি পরিমাণে এটি পাঠকপ্রিয়তা পায়। তো তারপরে আমার মনে হলো যে আসলে শুধু এই জায়গাতে না, ক্যারিয়ার না, এর পরে আমাদের যে একটি বড় অংশ থাকে জীবনের, বয়স থাকে, মানে মধ্য বয়স থেকে, এই সংকটের সাথে অনেকগুলো বিষয় যুক্ত থাকে। সেটি নিয়ে আসলে এক্স ফ্যাক্টর, যে নিজেকে জানার অজানা সূত্র, সেখানে 8টি ফ্যাক্টর এবং সূত্র দিয়ে, যেমন জন্মসূত্র, সুখসূত্র, স্বাস্থ্যসূত্র, কর্মসূত্র, এরকম 8টি অধ্যায়। তো সেই যা যা আমাদের সাথে যুক্ত, আমাদের একটি মানে পুরো জীবনটার সাথে। আর এর বাইরে গিয়ে আমার আবার মনে হলো যে আসলে এই কাজটা শুরু করার দরকার একেবারে শৈশব থেকে।
তো তাদের জন্য আবার লেখা শুরু করলাম, যেটি বিশেষ করে বিজ্ঞান নিয়ে, গল্পে গল্পে বিজ্ঞান সিরিজ, যেটি বিজ্ঞান বিভ্রাট বা এই ধরনের বই, আরেকটু বই অনূর্ধ্ব 19, তরুণদের যে মানসিকতা, অস্থিরতা, অসহিষ্ণুতা, সেগুলো নিয়ে এই বইটিও আবার, অনূর্ধ্ব 19 বইটিও আবার 19টি অধ্যায়, এবং প্রত্যেকটি অধ্যায় আবার, অধ্যায়ের শুরু বা শিরোনামটি আবার গানের অথবা কবিতার পংক্তিতে, যেমন ওইখানে যেও না কো তুমি, মানে খারাপ কোথাও যাওয়া যাবে না। তারপরে বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মানে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনার তরুণদেরকে আমি ওইখানে বলি। একই সাথে ধরেন আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, স্বপ্ন ভাঙার গান। একই সাথে আমি জিতলে জিতে যাই মা, এই ধরনের 19টি অধ্যায়। তো এই বইগুলো আসলে আমার উদ্দেশ্য একটাই, সেটি হলো কিশোর, তরুণ এবং শৈশব থেকে যাতে যুক্তিমনা, বিজ্ঞান মনস্ক এবং মানে মর্যাদাশীল হিসাবে গড়ে ওঠার জন্য তার মধ্যে এটি কাজ করে। স্যার, আপনি তরুণদেরকে নিয়ে তো অনেক লেখালেখি করেছেন, যেমনটি আপনি বলছিলেন, এবং অনেক প্রশিক্ষণও দিয়েছেন, আপনি মোটিভেশনাল স্পিকার হিসেবেও আসলে কাজ করছেন। আসলে বর্তমান সময়ে তরুণদের স্ট্রেংথ বা উইকনেসের জায়গাটা আসলে ঠিক কোনটা? রবীন্দ্রনাথের একটি কথা এরকম, উত্তেজনা শক্তি নহে। তো এখন তরুণদের মধ্যে যে উত্তেজনা, যে অসহিষ্ণুতা, সেটি মানে স্থির না হতে পারলে আসলে তার মানসিকভাবে তার উৎকর্ষ সাধন সম্ভব না। আর মানসিক উৎকর্ষ সাধন যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার পক্ষ থেকে বা সেই তরুণের পক্ষ থেকে আসলে খুব বেশি আপনি মানে দীর্ঘমেয়াদী কোনো কর্মফল পাবেন না বা সুফল পাবেন না। সুতরাং আমি মনে করি এটি একটি বৈশ্বিক সংকট, এই সময়ের এই অস্থিরতা, তার সাথে অনেক বিষয় যুক্ত, ডিভাইস কিংবা পরিবেশ, কিন্তু এটি একটা আমাদের একটি বৈশ্বিক সংকট আমি মনে করি এখনকার তরুণদের জন্য, এখনকার শিশুদের জন্য। আর স্ট্রেংথের জায়গা সেটি হলো তারা অনেক বেশি উদ্যমী, অনেক বেশি তাদের অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি, অর্থাৎ প্রযুক্তিকে যেভাবে তারা গ্রহণ করতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে, আমরা কিন্তু পারি না। এই সময়ের শিশুরা, এই সময়ের কিশোররা যেভাবে খুব দ্রুত একটি সিদ্ধান্ত নিতে পারে, হোক ভুল সিদ্ধান্ত, কিন্তু এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তো তার, তো সে তো যুদ্ধে যাবেই। তো সেটি তার জন্য আমি মনে করি একটি স্ট্রেংথ, খুব দ্রুত পরিবর্তন ঘটাতে পারে, খুব দ্রুত একটি জিনিসকে মানে আয়ত্ত করতে পারে। সেটি হয়তো অনেক ক্ষেত্রে আগের আমাদের সময়ের মানুষ হয়তো সেভাবে পারে না। এটি তাদের একটি শক্তির জায়গা আমি মনে করি। কিন্তু এই যে দ্রুত পেয়ে যাওয়া, এই পেয়ে যাওয়াটা কি মাঝে মাঝে দুর্বলতা হয়ে যাচ্ছে না? তারা অসহিষ্ণু হয়ে উঠছে। অবশ্যই, সেটি বললাম যে দীর্ঘমেয়াদী সুফল পেতে হলে আপনাকে একটি স্থির জায়গায় আসতে হবে। না হলে আপনি শুধু স্ক্রল করবেন, রিমোট পরিবর্তন করবেন, তো এটার সাথে সাথে আপনার মানসিকতাও তো পরিবর্তন হয়, ব্রেনে তো ওই সিগন্যাল যায়। আপনি জানেন যে এখন আমাদের গবেষণা বলে যে 8 সেকেন্ড থেকে 47 সেকেন্ডের মধ্যে আমাদের মনোযোগ থাকে, এরপরে কিন্তু কোনো ভিডিওতেও এখন আমরা আর 1 মিনিটও কাউকে আটকে রাখতে পারি না। আগে 1 মিনিট পর্যন্ত আমরা আটকে রাখতাম, এখন আপনি খেয়াল করে দেখবেন 47 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম রিল ভিডিও শেষ করেন, কারণ তারা অ্যানালাইসিস করে এটা জানেন যে এর বেশি সে যাবে না। এবং এই যে নিম্ন সীমা, আগে হয়তো 12 সেকেন্ড পর্যন্ত আমরা দেখতে পেতাম, এখন কিন্তু সেটা 8 সেকেন্ড, অর্থাৎ কত কম সীমা একটা মানুষের, আর ম্যাক্সিমাম 47। তার মানে এখন এই যে এই সংকট, এটি তো আসলে অবশ্যই একটু বড় সংকট, এবং ডিস্ট্রাকশন অনেক বেশি, আসলে আমাদের কোনো কিছুতে আসলে স্থিরতা দিচ্ছে না। অবশ্যই, এবং সেই কারণেই স্থির হওয়ার জন্য আমাদের এখন সেই পরিবেশটা কিন্তু দেওয়াটা আমাদের জন্য, রাষ্ট্রের এবং আমাদের বাবা মাদের, শিক্ষকদের খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই বই পড়া, এই কারণেই একটি কাজে লেগে থাকা, বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত হওয়া, তারপরে পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন কাজ করা। দেখেন, রবীন্দ্রনাথ কিন্তু বলতেন যে যেটা হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় সেগুলো শিক্ষা পুস্তক উনি বলতেন, আর যেগুলো দরকার পড়া সেগুলো হলো উনি বলতেন পাঠ্যপুস্তক। কিন্তু আমরা মনে করি যে পড়ানো হয় স্কুলে, ওইটাই পাঠ্যপুস্তক এবং ওইটাই দরকার। এর বাইরে যে বিশাল জগৎ বিশ্ব সাহিত্যে, এবং নিজেকে মানে ভেঙে গড়ার জন্য, সেই সমুদ্রে আপনি যদি তাদেরকে না দিতে পারেন এবং সেই সমুদ্রে অবগাহন না করতে পারলে আপনি তো সেই স্বাদ পাবেন না। একদমই তাই। এবং এই যে শিল্প সাহিত্য বা সৃজনশীলতার কথা আমি বলছি, আমরা যেটি জানছি বা বলছি আনিস, সেটার সঙ্গে আপনিও সম্পৃক্ত আছেন। আপনি বাংলাদেশ ব্যাংকের সাহিত্য সংগঠন যেটা অধিকোষের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কর্মজীবী যারা রয়েছেন তাদেরকে এই শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত করছেন। মানে এই যে কর্মব্যস্ত জীবনে মানে সাহিত্যের প্রয়োজনীয়তা, যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি আজকে, বা সৃজনশীলতার প্রয়োজনীয়তা, এটা ব্যাখ্যা আপনি কিভাবে করবেন এবং একই সঙ্গে কিভাবে আপনি এটি ব্যালেন্স করছেন?
না, এটি যাদেরকে আপনি যুক্ত করছেন? পেশাজীবীদের নানান সংগঠন থাকে, আপনি জানেন সব পেশাতেই। তবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে একটি বড় জায়গা যেখানে অনেক মানুষ একই অফিসে কাজ করে, যেহেতু অনেক বড় অফিস এটি, তো এতগুলো মানে সুশিক্ষিত মানুষ যেখানে কাজ করে সেখানে অবশ্যই একটি সাহিত্যের অনুশীলনের জায়গা থাকা দরকার। এবং এটি আমাদের অনেক অগ্রজ কর্মকর্তা তারাই আসলে শুরু করেন আরো 4 দশক আগে। এটি অনেক পুরনো একটি সংগঠন, যে সংগঠনটি আসলে প্রকাশনা, সৃজনশীল নানা উদ্যোগ, বই পাঠ কিংবা লেখালেখি কর্মশালা কিংবা সন্তানদের জন্য কোনো আয়োজন করে থাকে, বিশেষ দিবসে পালন করে থাকে। এটি আমি মনে করি যে খুব কঠিন না আমার জন্য, কারণ পেশাগত কাজের ফাঁকে আমরা এই কাজগুলো করতে পারি এবং এই কাজগুলো করা দরকারও বটে। স্যার, আপনি আইএফসি সার্টিফাইড একজন ট্রেনার। কেউ যদি সার্টিফাইড ট্রেনার হতে চায় তাকে আসলে কোন পথে যেতে হবে বা এই ধরনের অনেকগুলো সার্টিফিকেশন কিন্তু এখন দেশে বিদেশে পাওয়া যায়। আপনাকে লেগে থেকে রেজিস্ট্রেশন করে এবং যেই ডোমেস্টিক যেই সুবিধাগুলো, যেই প্রশিক্ষণের জায়গা, সেখানে একটি দীর্ঘ সময় আপনি আগে কাজ করবেন। ওখানে অনেকগুলো বিষয় দেখেন, আপনি তো সমসাময়িক বিষয়গুলো দেখবেই, পাশাপাশি আপনি কত ঘন্টা প্রশিক্ষণ নেন, কত ঘন্টা আপনি বা এইটার জন্য আপনি এফোর্ট দেবেন, কিংবা কিভাবে আপনি একটি প্রস্তুতি পরিবেশ তৈরি করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু দেখা হয়। তো এটি যেহেতু আমি পেশাগতভাবে এখন আর প্রশিক্ষক না, সেই অর্থে এখন আমি সার্টিফাইড হওয়ার কারণে অনেক সময় অনেক জায়গাতে হয়তো আমি সুযোগটি পাই অথবা সময় করতে পারি। তো এটি আমার মনে হয় একটি আমার জন্য প্রাপ্তি। কিন্তু যারা পেশাদার প্রশিক্ষক হবেন তাদের জন্য একটি দারুণ একটি সার্টিফিকেশন এবং দারুণ সুযোগ, যেটি ওয়ার্ল্ড ব্যাংকের একটি অঙ্গ সংস্থান আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, তাদের একটি উদ্যোগ। সেই উদ্যোগের অংশ হিসাবে তারা পৃথিবীর বিভিন্ন দেশের ট্রেনারদেরকে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই সার্টিফাইড করে থাকেন। তো সেটি আমার একটি মানে অর্জনের জায়গা, যেটি কোনো না কোনো ভাবে আমার হয়তো কাজে লাগবে। নিশ্চয়ই। স্যার, আপনি নারী উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ, যেটি সাহসিকা, এর সঙ্গে আপনি যুক্ত আছেন। এটা নিয়ে একটু জানতে চাই যে উদ্যোক্তা হিসেবে বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ বা চ্যালেঞ্জগুলো আসলে কি আপনি মনে করেন? ও আসলে উদ্যোক্তা কিন্তু সবাই এক অর্থে, আমরা যে কাজটি করি সেটিও কিন্তু এক ধরনের উদ্যোগ। কিন্তু আমরা তথাকথিত ব্যবসা যেটা বলি সেটিতে হয়তো সবাই আসতে পারে না মূল ধারায়। কিন্তু বাংলাদেশের একটি সময়ের প্রেক্ষিতে, বিশেষ করে করোনার পর থেকে কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক বিকশিত, বিশেষ করে নারী উদ্যোক্তারা। তো আমরা যখন এটা নিয়ে অনেক সময় কাজ করে থাকি বিভিন্নভাবে, তখন আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে করোনার পরে আমি যখন করোনার ক্ষতির দিকগুলো নিয়ে লেখালেখি করতাম পত্রিকায়, তখন আমার মনে হলো যে শুধু আসলে লেখালেখি না, দেখা দেখিও দরকার। তখন তাদের জন্য একটা অনলাইন আমরা প্রশিক্ষণ শুরু করলাম, সাহসিকা নামে নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স। তো অনলাইন কোর্স যখন শেষ হলো এবং করোনা যখন শেষ হলো, তখন আসলে আসলে আর দূর থেকে না, তখন আমরা মনে করলাম এটাতে একটা সমাবেশ করা যায় যারা প্রশিক্ষণ প্রাপ্ত। তো 2022 সালে আমরা ওই সাহসিকাদেরকে আমন্ত্রণ জানাই ঢাকায়। সেইভাবে সাহসিকা উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা শুরু, যেটি এখন দীর্ঘ এই 5 বারের মতো হলো এবং প্রত্যেক ইয়ারেই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসেই এটি হয়। এবং সরকারি প্রোগ্রামের বাইরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রোগ্রাম, যেখানে সাহসিকা নারী উদ্যোক্তা প্রোগ্রামে বাংলাদেশের যে নারী উদ্যোক্তা সংগঠনগুলো সবার প্রায় প্রতিনিধিরা আসেন, দেশি বিদেশি গেস্ট থাকেন। আমাদের এখন তো রাষ্ট্রীয়ভাবে এই সাথে সম্পৃক্ত, যেমন গত প্রোগ্রামে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আমাদেরকে বাণী দিলেন। এইবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটিকে বাণী দিয়েছেন এবং ওখানে একাধিক মন্ত্রী ছিলেন। তো সুতরাং একটি সামাজিক অনুষ্ঠান হিসাবে শুরু হলেও বা আমরা হয়তো একভাবে শুরু করলেও এখন একটি পরিব্যাপ্তি অনেক, যেটার মাধ্যমে আমরা মনে করি যে উদ্যোক্তা উন্নয়নের যে কার্যক্রম সেটি ত্বরান্বিত হবে, তারা উৎসাহ পাবে এবং তারা একটি দিক নির্দেশনা পাবে এই আয়োজনের মধ্য দিয়ে। বিশেষ করে একটি বিশেষ দিন তারা একসাথে কাটাতে পারবে, এটিও কিন্তু এক ধরনের প্রাপ্তি। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে নিজের জায়গা থেকে স্যার আসলে অনেক কিছুই আসলে করার আছে, তাই না? এবং আপনার এই যে কাজ করতে গিয়ে একটা অর্জনও হয়েছে, আপনি টিএফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই অভিজ্ঞতাটা একটু শুনি কেমন ছিল? সেটাই, মানে এটি সম্প্রতি আইএফসি সার্টিফিকেশন যারা কোর্স করেন তাদের মধ্য থেকে এবং বিভিন্নভাবে যারা এই কাজগুলোর সাথে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে যুক্ত, তাদেরকে একটা পুরস্কার প্রদান করা হয়।
তো আমার সোশ্যাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে টিএফএ সার্টিফিকেট মানে টিএফএ যে অ্যাওয়ার্ড সেটি প্রদান করা হয়। তো আমি মনে করি এটি আসলে মানে জাস্ট পথ চলার একটি অংশ, কাজের স্বীকৃতি, উৎসাহ, কিন্তু আসলে কাজ করার যে জায়গা সেটি কিন্তু আসলে অনেক বেশি, এবং আমি মনে করি এখনো অনেকভাবে আমরা করতে পারি। হয়তো সময়ের অভাবে আমি পারি না, কিন্তু আমি না পারলেও আরেকজন পারবে, আপনি পারবেন। তো সুতরাং আমাদের এই কাজের পরিবেশটি যাতে থাকে সেটি আমাদের আসলে প্রত্যাশা। সেক্ষেত্রে স্যার আসলে আপনাদের মতো আলোকিত মানুষ যারা রয়েছেন, যারা আসলে পেশাগত জায়গার পাশাপাশি মানুষের জন্য ভাবছেন, বই লিখছেন, কাজ করছেন, তাদের আসলে আলো ছড়ানো খুব বেশি দরকার। অবশ্যই খুব বেশি দরকার, কারণ আলো না আসলে অন্ধকার আসবে না। নিশ্চয়ই, এবং কারণ সেই জায়গা পথপ্রদর্শক থেকেই ছাড়া কিন্তু তো এগিয়ে যাওয়া কঠিন। কি একদমই বলো সাকিব? একদমই একদমই, এবং যেটি বলছিলে আলো ছড়ানোর কথা, না মানে সেই প্রসঙ্গটা ধরেই বলতে চাই যে 22 সালে আপনি একটি লাইব্রেরি করেছেন আপনার মায়ের নামে, শাহানারা খাতুন। সেটি নিশ্চয়ই আমি বলবো যে পুরো গ্রাম জুড়ে এই যে একটা শিক্ষার আলো আপনারা ছড়িয়ে দিয়ে যাচ্ছেন, এটি নিয়েও যদি একটু শুনতে চাই যে এটাও তো একটা সুন্দর চিন্তা থেকেই আপনারা করেছেন। জি অবশ্যই, যেটি বললাম যে এখনকার শৈশব, এখনকার তরুণ, তারা যেহেতু বই বিমুখ বেশিরভাগ, তো তাদেরকে কিভাবে আবার পাঠ্যাভ্যাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সেই শুভ পরিকল্পনা থেকে আসলে লাইব্রেরিটি করা। যেহেতু আমার বিদ্যালয় সেটি, সেখানে আমি একটু উদ্যোগ নিই, এবং এটিও একটি খুব দারুণ ঘটনা। সেটা হলো 2002-03 সালের দিকে, আরো 2 দশক আগে, তখন আমি যখন পড়তাম তখন কিন্তু এই ধরনের লাইব্রেরি বা ওই স্কুলে কোনো ব্যবস্থা আমরা খুঁজে পাইনি। তো স্বভাবতই যে বইগুলো আসতো সরকারি বই, সেগুলো পড়ে থাকতে এলোমেলো। তো আমি ওখান থেকে 2টা বই নিই, একটা হলো দেশি বিদেশি, আরেকটা হলো কাজী নজরুলের সঞ্চিতা। তো এই বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়তাম। তো দুঃখজনক হলেও সত্য, সেই বইটা আর ফেরত দিইনি স্কুলকে, যেহেতু স্কুল জানি না কে এনে, মানে এলোমেলো। তো আমার সবসময় একটা অপরাধ বোধ কাজ করতো যে এই বই 2টা ফেরত দেওয়া দরকার। যখন 2 যুগ পরে আমি প্রতিষ্ঠিত হলাম, আমার তখন মনে হলো আমি ওখানে একটি লাইব্রেরি করে দেব এবং এই বই 2টা ফেরত দেব। তো তখন সেই ভাবনা থেকে আসলে লাইব্রেরিটি করা। তো একটি সমৃদ্ধ আধুনিক লাইব্রেরি, একেবারে শীততাপ নিয়ন্ত্রিত, মনিটর, গ্রামের জন্য এটি অনবদ্য, এবং স্কুল লেভেলে আসলে বাংলাদেশে এই ধরনের লাইব্রেরি নেই। নিশ্চয়ই স্যার, এবং দিন শেষে মানুষ কিন্তু বইয়ের কাছে ফিরে যাবে। তো সেই বইয়ের মানে বই পড়ুয়া একটি প্রজন্ম গড়ে তোলার জন্যই আমি মনে করি এই ধরনের পাঠাগার বা এই ধরনের উদ্যোগ আরো অনেকখানেই হতে পারে, অনেকেই করতে পারে, এবং সেটি আমাদের প্রত্যাশা থাকবে। তাহলেই না আলোকিত সমাজ হবে। নিশ্চয়ই স্যার, আপনার এই ধরনের উদ্যোগ আরো এগিয়ে যাক, আলো ছড়াক। অনেক শুভকামনা আপনার জন্য। অনেক ধন্যবাদ, এবং শুভকামনা সবার জন্য।